দেড় দশকের দুঃশাসন আর দমন পীড়নেও টিকতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনা। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতার ছাড়তে বাধ্য হন, প্রাণ বাঁচাতে পালিয়ে যান ভারতে। বিপদের মধ্যে রেখে যান তার অসংখ্য নেতাকর্মীকে, যারা তার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। কিন্তু ভারতে গিয়ে তিনি সেই নেতাকর্মীদেরই নানান ধরনের পরামর্শ দিচ্ছেন, নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যাতে করে বাংলাদেশে তিনি আবারও ফিরে আসতে পারেন এবং বাংলাদেশে এই সরকারকে একটি বিব্রতকর অবস্থা এবং অস্থির অবস্থা তৈরি করা যায় বাংলাদেশে, তেমনই নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন সময়ে। এইসব বক্তব্য নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছিল দেশের ভেতরে। সেই বক্তব্য নিয়ে কথা বলেছে ভারতও। ভারত জানিয়েছে তারা এই শেখ হাসিনার এসব বক্তব্যকে ভালোভাবে নিচ্ছে না। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, শেখ হাসিনার বক্তব্য এবং ভারতের যে প্রতিক্রিয়া, এবং সেই সাথে শেখ হাসিনাকে আসলে দেশে ফিরিয়ে আনার কী ব্যবস্থা করছে সরকার, এবং ভারতের দিক থেকেও আসলে কোন ধরনের সহযোগিতা করা হবে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। RICL TM এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। দুজন অতিথির সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সিপিবি নেতা এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের আজকের বিষয় শেখ হাসিনার বক্তব্য এবং ভারতের অবস্থান। আমি প্রথমেই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে শেখ হাসিনার বক্তব্য নিয়ে এতদিন যেসব কথাবার্তা হচ্ছিল, বিশেষ করে ছাত্রদের দিক থেকে প্রচুর প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময় দেখছিলাম, সরকারও কিন্তু বলছিল, এমনকি প্রধান উপদেষ্টাও কিন্তু ভারতের এই শেখ হাসিনার বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব তিনি ঢাকা সফর করে গেছেন এবং ঢাকা সফর করে গিয়ে তিনি তার দেশের যে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে তিনি বলেছেন যে তার এই শেখ হাসিনার এই বক্তব্যকে তারা আসলে ভারত ভালোভাবে নিচ্ছেন এবং তারা সমর্থন করে না। এইটি আসলে একটি ইতিবাচক ইঙ্গিত দেয় কিনা, এবং এর মাধ্যমে কি আসলে শেখ হাসিনার বক্তব্য বন্ধ হবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবথেকে বড় প্রশাসনিক কর্মকর্তা বলেন, সরকারের প্রতিনিধি বলেন, সেই হিসাবে যিনি গত 3 দিন আগে বাংলাদেশ সফর করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব, ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ কর্মকর্তা তিনি, এবং তার এই সফরটা খুব সংক্ষিপ্ত হলেও খুবই তাৎপর্যপূর্ণ ছিল। কারণ দুই দেশের সম্পর্কের মধ্যে যে অবিশ্বাস, দ্বন্দ্ব এবং পরস্পরের যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের হাইকমিশনে হামলা ইত্যাদি ইত্যাদি, যথেষ্ট উত্তেজনাকর একটা অবস্থায়, এবং এরপরে ভারতের পক্ষ থেকে তারা এই সফরটাকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে। আমাদের মিডিয়াগুলোতে যেমনিভাবে খুব গুরুত্বপূর্ণভাবে এটি ট্রিটমেন্ট পেয়েছে, একই সঙ্গে ভারতের আপনি দেখেছেন যে সেখানে পররাষ্ট্র সংক্রান্ত যে তাদের যে সংসদীয় কমিটি, সেখানে প্রায় 25 জন সদস্য উপস্থিত ছিলেন এবং তারা প্রায় 3.5 ঘন্টা তার সঙ্গে কথা বলেছেন। এবং কংগ্রেসের পক্ষ থেকে শশী থারুর এই সম্মেলনের বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তিনি আবার তারা বসবেন, অর্থাৎ তারা সামগ্রিক অবস্থার একটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা তার কাছ থেকে জানতে চান বাংলাদেশের অবস্থার। এরপর থেকে গতকালকে থেকে শেখ হাসিনার বক্তব্য নিয়ে মিডিয়াতে আসছে এবং আজকেও এসেছে যে শেখ হাসিনাকে সেখান থেকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ইত্যাদি ইত্যাদি। এবং আজকে সন্ধ্যায় যদি আনন্দবাজারের সন্ধ্যার ভার্সন দেখেন, সেখানেও কিন্তু কতগুলো তথ্য আছে যে তথ্যগুলো আমাদের এখানে আসেনি, আবার আমাদের এখানকার মিডিয়াতে যে তথ্যগুলো এসেছে তার অনেকটা সেখানে নেই। আমি শুরু থেকেই বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনার যে পতন, এটি ভারত সবসময় নিজের পতন হিসাবে দেখছে, এবং ভারতের এই প্রতিক্রিয়াটা একটা স্বাধীন দেশ হিসাবে আমাদের কাছে কাঙ্ক্ষিত না। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের সাথে আমাদের যে সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এটাও প্রত্যাশিত না। কারণ আপনার নিকটতম প্রতিবেশীর সাথে আপনি সারাদিন ঝগড়াঝাটি, দ্বন্দ্ব ফ্যাসাদ করে, এটা কারো জন্যই মঙ্গলজনক নয়। এবং মনে রাখতে হবে যে আমরা উভয়ের প্রতি নির্ভরশীলতা আছে। আমার যেমনি ভারতের প্রতি কতগুলো জায়গার কারণে নির্ভরশীলতা আছে, ভারতেরও কতগুলো নির্ভরশীলতা আছে। আমরা এখানে
ভারতের কাছে যেটা চাই সেটা হলো যে একটা স্বাধীন দেশ হিসাবে আমার মর্যাদার জায়গাটা সে স্বীকার করবে। এই দেশের একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সেই কেবলমাত্র এখানে হারমোনি, এখানকার ডেমোক্রেসি, এখানকার অন্যান্য যে ভিত্তিগুলো আছে এটি শুধু সে ওন করে আর কেউ করে না, এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের যে আচরণগুলো সেই আচরণগুলোর আমরা প্রতিবাদ করেছি, যে 15 বছর তারা যেভাবে একটা দলকে সমর্থন করেছে এটি আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না। একই সাথে এটাও আমি বলেছি বা বলি যে আমাদের এখান থেকেও একটি অংশ আছে যারা অনবরত এই ধরনের কতগুলো ইস্যু আছে যে ইস্যুগুলোকে তারা সবসময় লাইভ রাখতে চায়, এবং এই লাইভ রাখতে গিয়ে জনগণের অনেক সমস্যা আপনার আলোচনার মধ্যে আসছে না। এবং আপনি একটা দেশের প্রতি আপনার যত বড়ই তার সাথে বিরোধ থাকুক না কেন, তার কতগুলো ভিত্তি আছে যেগুলোকে আপনাকে রেসপেক্ট করতে হবে। তার সঙ্গীত, তার পতাকা, এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনি যদি রেসপেক্ট না করেন, আপনি আপনার কলেজের সামনে পতাকা বিছিয়ে দিলেন, তারপর থেকে মানুষ হেঁটে যাবে, এগুলো হলো উস্কানি। শেখ হাসিনার যে ভাষণটা ভারতের এই জায়গাটায়, আমি জানি না, আমি আনন্দবাজারে কিন্তু এটি দেখিনি যে তার ভাষণ প্রচারের ক্ষেত্রে ভারত অসন্তুষ্ট বা তাদের। আমি এই জায়গাটা মনে করি সেটি যদি ভারত বলে থাকে, এটি যদি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট হওয়া থাকে, তাহলে এটা এক ধরনের প্রতারণা। কেন? তার দেশে যিনি আছেন, যার কথা আমরা বলছি, তিনি কোনো বাসা ভাড়া নিয়ে দিল্লির কোনো একটা এলাকায় তিনি বসবাস করছেন বিষয়টা তা না। তার থাকা, তার যে টোটাল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা ভারত সরকার করছে। সুতরাং তিনি ভারত সরকারের ম্যানেজমেন্টে থেকে তিনি এমন বক্তব্য, যে বক্তব্য দুটো দেশের মধ্যে আভ্যন্তরীণ সম্পর্ককে নষ্ট করছে, এই ধরনের বক্তব্য তিনি সেখান থেকে দিচ্ছেন, ভারত এটি জানে না, তার ডিভাইসের উপরে চাপিয়ে দিচ্ছে, এটি আমার কাছে মনে হয়েছে। যদি এটি হয়ে থাকে তাহলে সেটিকে আমি মনে করি যে এটা এক ধরনের আমাদেরকে বোকা পেয়ে সন্তুষ্ট করার জন্য। আসছি আপনার কাছে, আমি একটু অদূত ভূঁইয়া আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি আসলে শরীফুজ্জামান শরীফ ভাই তুললেন, যে ভারতের মাটিতে থেকে, সরকারি তত্ত্বাবধানে থেকে তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন, ভারত বলছে এটি শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা তার ডিভাইস ব্যবহার করে এটি করছেন, কিন্তু সেখানে কি কোনো বাধা আছে? মানে শেখ হাসিনা কি আসলে সেখানে গৃহবন্দী অবস্থায় আছেন যে তিনি এগুলো করতে পারবেন না, তার ডিভাইস ব্যবহার করতে পারবেন না, নাকি তিনি আসলে করতে পারবেন, নাকি তিনি এখন যেটা করছেন সেটি করতে কোনো বাধা নেই? আসলে এখানে কি ভারতের সরকারের আসলে কিছু করণীয় আছে কিনা? অবশ্যই। প্রথমত হলো, ভারত একটা দেশের প্রত্যাখ্যিত, মানে তাড়িয়ে দেওয়া, পালিয়ে যাওয়া, পাসপোর্টবিহীন ব্যক্তিকে, প্রধানমন্ত্রী তো দূরে থাক, জায়গায় দিতে পারে না। আর ভারতে এরকম কোনো রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা ওইভাবে নাই। তাহলে ভারত তো ঘোষণাও করে নাই যে আমরা রাজনৈতিক আশ্রয় দিলাম। তাহলে ভারত কি ক্ষমতা বলে এদেশের লাখো লাখো মানুষকে নির্যাতনকারী, হাজার হাজার মানুষকে খুন করে দেশটাকে ধ্বংস করে যাওয়া এই মানুষটা শেখ হাসিনাকে আশ্রয় দিল? তো এতে যারা, ওই যে ভাই বললেন যে ম্যানেজমেন্ট, যার খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা, খাওয়া, এভরিথিং ভারত সরকার বহন করছে, ইভেন তার ব্যবহারের জিনিস সামগ্রী কিনে দিচ্ছে। কারণ আমরা যতটুকু আমরা টিভির ইনডিরেক্ট ক্যামেরায় দেখেছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় কাপড় নিয়েও যেতে পারেননি। তাহলে ওই কাপড়গুলোও ভারত কিন্তু কিনে দিয়েছে। অর্থাৎ কাপড় বলতে বোঝাচ্ছি ব্যবহার সামগ্রী। তাহলে যেখানে একটি দেশ তার প্রতিবেশী একটা দেশের একটা আসামিকে, একটা ঘৃণ ব্যক্তিকে, একটা খুনিকে, মার্ডারারকে এইভাবে আশ্রয়পস্ত্র দিয়ে লালন পালন করতে পারে, তাহলে ডিভাইস কেন? আর অনেক কিছুই তো ভারত অ্যালাউ করছে এখানে। তাহলে 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 তার এই যে পররাষ্ট্র সচিব, তার বক্তব্যে আমরা যেটি দেখছি, তার যে তিনি যেটি বলছেন যে এই বক্তব্য তারা একদিকে সমর্থন করছেন না, ভালোভাবে নিচ্ছেন না, আবার আপনি বলছেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে। মানে আসলে ভারতের অবস্থানটা কি? মানে শেখ হাসিনা আসলে, মানে শেখ হাসিনাকে নিয়ে ভারতের চিন্তা বা পরিকল্পনাটা কি? ভারতের অবস্থানটা হলো, এটা আমার সহ-আলোচক ভাই বলেছেন, উনি একজন ছাত্র ইউনিয়ন করা রাজনীতিবিদ, ভালোই বলেছেন। হাসিনার পরাজয়টা বেসিক্যালি
ভারত মেনে নিতে পারছে না। ভারত ভাবছে তাদের নিজেদেরই এটা চরম পরিণতি হয়েছে, মানে ব্যর্থতা হয়েছে। এত শক্তি, এত কিছু, এত গোয়েন্দা, এত কিছু প্রয়োগ করার পরও বাংলাদেশে হাসিনাকে টিকিয়ে রাখতে পারে নাই, যার কারণে ভারত এটা বাংলাদেশের উপরে এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনাকে লেলিয়ে দিয়েছে এবং শেখ হাসিনাকে লালন পালন করছে এবং বাংলাদেশের অভ্যন্তরে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের কু করার চেষ্টা করছে। যেমন আমরা প্রথম দিকে লক্ষ্য করেছি, যেমন আপনার জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছে, তারপরে আমরা দেখেছি আনসার কু করার চেষ্টা করা হয়েছে, এরপরে আমরা দেখলাম যে আপনার কি মানে ইসকনের যে বিষয়টা, এটাও কিন্তু এই হাসিনার মানে খেলার মধ্যে একটা অংশ। অর্থাৎ দেশি বিদেশি এটা চক্রান্ত হাসিনাকে নিয়ে করছে এবং ভারত হলো তার মাধ্যম এবং সবচেয়ে বড় মিডিয়া শক্তি আমাদের দেশকে অশান্ত করার জন্য, আবার এই পতিত সরকারকে আবার বসানোর জন্য ভারতের এখন খায়। কিন্তু ভারত কিন্তু এই বৈঠকে ভারত বলেছে যে তাদের সম্পর্ক আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে না, আসলে দুই রাষ্ট্রের সাথে এবং জনগণের সাথে, কোনো ব্যক্তির সাথে না। এটি কিন্তু ভারতের পক্ষ থেকে এটি বলা হচ্ছে। যদি এটাই ওদের কথা সত্য হয়ে থাকে, তাহলে আজকে 16 বছর ধরে কেন বাংলাদেশের জনগণের সাথে ভারতের বন্ধুত্ব হলো না? ভারত কেন শুধু হাসিনা এবং হাসিনা সরকারের সাথে বন্ধুত্ব করলো? বাংলাদেশের মানুষকে তো 2টা পয়সার ভ্যালু ভারত দেয়নি, জনগণের সাথে বন্ধুত্ব করেনি, জনগণের স্বার্থ দেখেনি, পানি দেয়নি, শুকিয়ে মেরেছে। এই সাম্প্রতিককালে পানি ছেড়ে দিয়ে আমাদের ফেনী থেকে শুরু করে সারা দেশ ডুবিয়ে যে সকল অঞ্চল 100 বছরের মধ্যে বন্যা হয়নি, ওই সকল বন্যা ভাসিয়ে দিয়েছে। তাহলে ভারতের সাথে কি বাংলাদেশের মানুষের সুসম্পর্ক, দেশের সাথে সুসম্পর্ক, না ব্যক্তি হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক? এখানেই তো প্রতীয়মান হয়। প্রতীয়মান। শরীফুজ্জামান শরীফ, আপনিও কি সেটা মনে করেন যে ভারতের এটি ঠিক আছে, এটি আমরা 5ই আগস্টের পর থেকে আসলে অনেক কিছু দেখেছি, গত 15 বছরে দেখেছি, কিন্তু এখন আসলে দেশের প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকে গত 1 সপ্তাহ থেকে 10 দিন আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি, যে ধরনের অস্থিরতাগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটা এই মুহূর্তে নিয়ন্ত্রণের মধ্যে আছে। এবং এই যে ঐক্য, সকল দলের মধ্যে যে ঐক্য, এই ঐক্যটা কি আসলে ভারতকে কোনো বার্তা দিয়েছে? যে কারণে ভারত এখন কি কোনোভাবে এটি রিয়েলাইজ করতে পারছে যে যেই শেখ হাসিনার সাথে যে সম্পর্ক বা আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্ভাবনা আসলে এখন নাই, এখন নতুন সরকারের সাথে জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এই রিয়েলাইজেশন কি ভারতের হচ্ছে কিনা? আমার কাছে এখনো মনে হয় না। এই কারণে যে আমাদের সাথে বৈঠকের পরে ভারতের রাজনীতিবিদরা বিষয়টি বোঝার চেষ্টা করছেন। 4 ঘন্টা বৈঠক 25 জন পার্লামেন্ট মেম্বারকে নিয়ে, এবং তারা বলছেন যে তারা এরপরে আবার বসবেন। অর্থাৎ এই ধরনের গুরুত্ব যে বৈঠকটা ঘিরে দেওয়া হচ্ছে, সেই বৈঠকটা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে তার মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেছে, আমি এটি মনে করি না। আমি মনে করি যে ভারত খুব কৌশলে তার যে কূটনৈতিক সম্পর্ক সেটিও সে রক্ষা করতে চায়, একই সঙ্গে তার পলিটিক্যাল যে ব্লেসিংয়ের যে জায়গাটা আওয়ামী লীগের প্রতি, এটি এখন পর্যন্ত সে বিচ্ছিন্ন করেছে, আমি এটি মনে করি না। কারণ ইতিমধ্যে আপনি জানেন যে আওয়ামী লীগের অনেক নেতারা অনেকটা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, ভারতে বসবাস করছেন। যদি ভারত এই বিষয়টিকে বাংলাদেশের জনগণের ওই যে সেন্টিমেন্টের কথাটা আপনি বলছেন, বা সরকারের সাথে তার সম্পর্কের যে কথাটা বলছেন, এবং আমি মনে করি যে তার কাছে কতগুলো মেসেজও কিন্তু আছে, সে এই বৈঠক থেকে ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে তার অবস্থান পরিবর্তন করবে, আমি এটি মনে করি না। কেন? ভারত যে রাজনীতি দিয়ে পরিচালিত হচ্ছে, সংঘ পরিবারের যে রাজনীতি, বিজেপির যে রাজনীতি, আরএসএস এর যে রাজনীতি, সেই রাজনীতি এত দ্রুত তাকে এই জায়গা থেকে টার্ন করে অন্য জায়গায় নিয়ে যাবে, আমার সেটি বিশ্বাস হয় না। এক। দ্বিতীয়ত হলো, যেদিন পররাষ্ট্র সচিব এসেছেন ওই দিন কিন্তু বাংলাদেশও কতগুলো জায়গায় তার দৃঢ়তা দেখিয়েছে, অথবা ভারতের সঙ্গে তার যে সম্পর্কের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তারও কিন্তু কয়েকটা জায়গায় আপনি দেখবেন যে ওই দিন ইউরোপীয় ইউনিয়নের যে টিমটা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার অফিসের থেকে যে স্টেটমেন্ট এসেছে, সেখানে বলা হয়েছে যে দিল্লি কেন্দ্রিক যে অফিসগুলো আছে সেখান থেকে শিফট করে তৃতীয় কোনো একটি জায়গায় নিয়ে যাওয়া। অর্থাৎ এই যে স্ট্যান্ডটা, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটার ভেতর থেকে কিন্তু আপনার প্রতি আমার একটা অস্বস্তি আছে, তার কিন্তু একটা রিফ্লেকশন হয়। আপনার সাথে একটা
সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন আছে এবং পুরোপুরি যে আমি মিলে যেতে পারিনি, এর একটা রিফ্লেকশন হয়। ভারতের যে বাংলাদেশের যে সম্পর্কের ক্ষেত্রে তার অর্থনৈতিক ভিত্তির থেকে রাজনৈতিক জায়গাটা বেশি, এবং সে সবসময় এই জায়গায় আওয়ামী লীগের কাছে এসেছে কেন? সে আওয়ামী লীগকে তার বন্ধু মনে করেছে, অথবা তার যে স্বার্থগুলো সেই স্বার্থগুলো রক্ষিত হয়েছে আওয়ামী লীগের ভেতর থেকে। সুতরাং ওই জায়গা থেকে ভারত এখনো সরে যায়নি। এবং বাংলাদেশের, আমি এটি সব জায়গায় বলছি, আগামী মানে 2025-এর ভারতের যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের হিন্দু মুসলিম কমিউনিটি হারমোনি, এই জায়গাগুলোর একটা সম্পর্ক রয়েছে। ভারতে যদি পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আসতে হয়, তাহলে তার সেখানে যেমন একটা উত্তেজনা অবস্থা তৈরি করে রাখতে হবে, বাংলাদেশের হিন্দু কমিউনিটি, বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি এর একটা ইস্যুকে তাকে কিন্তু জীবিত রাখতে হবে। এবং আপনি খেয়াল করবেন, আমি শেষ করে দেবো এই জায়গাটায়, ভারতের পররাষ্ট্র সচিব চলে যাওয়ার পর তার আগ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে এখানে আসলে সংখ্যালঘুদের উপরে সেইভাবে কোনো আক্রমণ হয়নি, তার একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি কিন্তু কতগুলো ইনসিডেন্টের কথা বলেছেন, যে আমাদের এখানে 88টা ঘটনা ঘটেছে, আমরা তার ভেতর থেকে 70 জনকে গ্রেপ্তার করেছি। অর্থাৎ তারা এই ঘটনার প্রেক্ষিতে যে অ্যাকশনগুলো নিচ্ছেন সেটি কিন্তু বলছেন। এবং এর ভেতর থেকে ইন্ডিয়ার যে অভিযোগটা, সেই অভিযোগটাও কিন্তু এক প্রকারে আপনি স্বীকার করে নিচ্ছেন যে এরকমের ঘটনাগুলো ঘটছে। তো আমাদের জায়গা থেকে যদি বলেন, আমি চাই যে আমরা প্রতিবেশী সুলভ এবং পরস্পর শ্রদ্ধা সম্মান, আমি সে যতই ছোট হই না কেন, তার যতই কাছের প্রতিবেশী হই, আমি যত ছোট হই না কেন, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা অখণ্ডতা আছে, আমার একটা ভৌগোলিক স্বাধীনতা আছে। ভারত যত বড়ই হোক না কেন, আমার সেই অখণ্ডতাকে তাকে শ্রদ্ধা করতে হবে, আমার তাকে সম্মান করতে হবে, আমার যে প্রাপ্ত মর্যাদা সেটি তাকে দিতে হবে, পাওনাটা দিতে হবে। এবং নির্দিষ্ট কোন একটা দলকে সে তার প্রতিনিধি মনে করবে আর জনগণ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, এটি হবে না। জি, অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির সময় হচ্ছে। RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্র, এই সময় হলো বিরতির। ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছি শেখ হাসিনার বক্তব্য এবং ভারতের প্রতিক্রিয়া, এই শিরোনামে আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আলোচনায় এই পর্যায়ে আপনার কাছে যেতে চাই ওয়াদুদ ভুইয়া, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে এবারের যে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে, সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আসলে খুব বেশি জোরালোভাবে তেমন কিছু আমরা দেখিনি। এবং ভারতীয় কিছু কিছু মিডিয়া এরই মধ্যে সংবাদ করছে যে বাংলাদেশ আসলে শেখ হাসিনাকে ফেরত চায় না। এটি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়নি, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু জোরালোভাবে তাকে ফেরত চাওয়ার বিষয়টি আসেনি, সেটিকে তারা আসলে ফলো করে প্রচার করার চেষ্টা করছে অন্যভাবে। এই জায়গাটাতে আসলে এই আলোচনাটা শুরু হওয়া উচিত কিনা আপনার কাছে, আমরা একটু দেরি করছি কিনা, আপনার কাছে কি মনে হয়? সরকারের পক্ষ থেকে হার্ড লাইনে ফিরিয়ে আনার বিষয়টা না চাইলেও একটা বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে কিন্তু চাওয়া হচ্ছে যে তাকে ফিরিয়ে আনা হোক। যেহেতু দুই দেশের বন্দি বিনিময় চুক্তি আছে, আমাদের দেশ থেকে অনুপ চেটিয়াকে নিয়ে যেতে পেরেছে, অতএব হাসিনাকে তারা ফেরত দিতেই পারে, দেওয়া উচিত। দেশের একটা বড় অংশের, জনগণের বড় অংশের প্রতিনিধিত্ব আমরা করছি, যদিও পার্লামেন্টের বাইরে। তাহলে আমাদের চাওয়াটাও তো ইন্ডিয়া গভর্নমেন্টকে ভাবতে হবে। ইন্ডিয়ার কংগ্রেস কী ভাবছে এটা কি আমরা এখানে ভাবি না? রাহুল গান্ধী কি বলছে সেটাও তো আমরা আলোচনা আনি। যেমন ধরেন ভারতে এখন চাচ্ছে সংসদে সর্বদলীয়ভাবে আপনার বা সংসদের বাইরে ভিতরে বাংলাদেশ নিয়ে আলোচনা হোক। হয়তো কংগ্রেসের নেতৃত্বাধীন অন্যান্য দল বাংলাদেশ নিয়ে আলোচনাটা এই মুহূর্তে এখানে চাচ্ছে না, সেখানে একটা টানাপোড়েন আছে। তো তাহলে কি দাঁড়ালো? আমরা একটা রাজনৈতিক দল হিসাবে বা আমাদের একটা বড় জোট হিসাবে আমরা যেখানে ভারত সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এই খুনি আসামি ফেরারি হাসিনাকে আপনার ফেরত দিন, এটাও তো তারা আমলে নেওয়া উচিত, যে তারা আমাদের বন্ধু হয়। সরকার যে আবার একদম যে মানে ভারতকে ইয়ে করছে না সেটাও না। যেমন ধরেন ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, এতে করে আমাদের দেশে অনেক রুগী ওখানে চিকিৎসা নিতে যেত, টুরিস্ট যেত, কিন্তু ওরা ওদের লসটা মেনে নিয়েছে। তারা কতটা হার্ড লাইনে তারা গেছে, তারা
তাদের একদম আমরা মিডিয়াতে দেখছি কলকাতার দোকানদারদের ব্যবসা একেবারেই একদম পরিবার অচল হয়ে গেছে। তাহলে তারা তাদের কর্তব্য নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে। তো তাহলে তারা আমাদেরকে, ওই যে ভাই বললেন, তারা আমাদেরকে আসলে তারাই একটা বার্তা দিতে চায়। কিন্তু আমি মনে করি যে আমাদের বার্তাটা কি শেখ হাসিনা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, শেখ হাসিনা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং শেখ হাসিনার সাথে তোমরা ভালো আচরণ করো নাই। শেখ হাসিনা তোমাকে মারবে, গুলি করবে, গুম করবে, খুন করবে, তুমি সহ্য করতে হবে, মেনে নিতে হবে। এটা হলো ভারতের চিন্তা ভাবনা, বক্তব্য। আমরা যাই বলি তাই বাংলাদেশে চলবে। তাহলে কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে আসলে ভারতের কোনো চিন্তা ভাবনা নাই? যদি থাকে তারা তো রাখাটাই অবৈধ। তারা তো রেখেছে লিগেলি তারা রাখে নাই। যদি না থাকে সেক্ষেত্রে ফিরিয়ে আনার উপায় কি? আসলে ফিরিয়ে আনার উপায় আমাদের সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক যদি আলোচনা হয় দুই দেশে, এবং যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য। যদি ভারত আমাদের দেশে না পাঠায়, আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতে পারি, জাতিসংঘের কাছে আমরা যেতে পারি, বলতে পারি। তবে আমাদের দেশ থেকেও কিন্তু একটু বার্তা দেয় নাই তা না ভারতকে। যেমন ধরেন আমাদের ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কিন্তু বলেছে যে বাংলাদেশকে বেশি মানে করলে, ঝামেলা করলে, ডিস্টার্ব করলে ভারতের সেভেন সিস্টার নিয়ে উনি দায়িত্ব নেওয়ার আগেই বলেছেন, একটা পরেও বলেছেন। আমি আরেকটা মেসেজ আমি আপনাকে দিচ্ছি, যে আমরা বিএনপির থেকে আরেকটা মেসেজ গতকাল দিয়েছি। আমাদের যদিও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, যে আখাউড়া দিয়ে আমরা রোড মার্চ করে ভারতমুখী হয়েছি, এটাও কিন্তু ভারতের জন্য কম লজ্জাস্কর না। তাদের বন্ধু দেশ, আমরা তাদের একদম নিকটতম দেশ। আমরা আজকে তাদের বর্ডারে গিয়ে আমরাও দাঁড়ানোর সাহস রাখি। তারা ভুলে গেলে চলবে না, ওই যে আপনার ইয়ের দেশ ভারত বিরোধী হয়ে। জি, আমরা শুনবো আপনার কাছে। আমরা একটু শরীফুজ্জামান শরীফের কাছ থেকে একটু শুনে আসি যে এই যে ভারতের সাথে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় ভারত এটি শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য, কিন্তু তারা যদি না দেয় সেক্ষেত্রে আমরা আসলে ওয়াদুদ ভাইয়া বলছিলেন যে আন্তর্জাতিক আদালতে যেতে পারি, এবং তাহলে আমরা মানে সরকার কি আসলে যাবে কিনা, এই সরকারের কথা বলছেন। ধন্যবাদ। এর আগে ভারতে আরো কয়েকজন পলিটিশিয়ান তারা কিন্তু রাজনৈতিক আশ্রয় নিয়েছিল, আপনার হয়তো খেয়াল আছে। চীনের, তিব্বতের দালাই লামা এবং আফগানিস্তানের নির্বাসিত প্রেসিডেন্ট নজিবুল্লাহর পরিবারের সদস্যরা সেখানে ছিল। সুতরাং শেখ হাসিনার ব্যাপারটা প্রথম না, এর আগেও কতগুলো জায়গায় ঘটেছে। আমার অবজারভেশনটা একটু ভিন্ন। আমার অবজারভেশনটা হচ্ছে সরকার ভারতের সঙ্গে একটা সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে চায়। তার বিভিন্ন ইস্যুতে সে যেটা ভোকাল, এবং আপনার খেয়াল থাকার কথা, কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে ভারতের সাথে আমাদের অর্থনৈতিক যে রিলেশনগুলো আছে, এই রিলেশনের মধ্যে আমরা কখনো রাজনীতি ঢুকাবো না, এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক যে সম্পর্ক সেটি কিন্তু কমছে না, বাড়ছে। সর্বশেষ গত দুদিন ধরে দেখা যাচ্ছে যে আমাদের মেট্রো রেলের যে টিকিট, সেই টিকিটগুলো কিন্তু ভারত থেকে বানিয়ে আনা হচ্ছে। অর্থাৎ আমার অবজারভেশনটা হচ্ছে সরকারের লোকজন আপনার মিডিয়ার সামনে এসে যে কথাগুলো বলছে, আর ট্রিটমেন্টের ক্ষেত্রে, ভারতের সাথে রিলেশনের ক্ষেত্রে হয়তো একটু নমনীয় না। কিন্তু বাণিজ্য সম্পর্ক কি এখানে আসা উচিত? কারণ মানে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে তো বাংলাদেশেরও স্বার্থ রয়েছে, মানে সেখানে সেটাকে হ্যাম্পার না করে, কারণ সেটি হলে সরাসরি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থানের জায়গাটাতে ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই সেটি না করে এটি কূটনৈতিকভাবে, অর্থাৎ আপনার এই জায়গায় আপনি যতটা শক্ত অবস্থানটা নিচ্ছেন কোনো কোনো জায়গায়, অর্থাৎ আমি এর ভেতর থেকে যেটা বলতে চাচ্ছি যে আপনি একটা উইন্ডো কিন্তু খোলা রাখছেন। আপনি তার সঙ্গে বার্গেনিং এর যে জায়গায়, তার সাথে আলোচনার জায়গায় আপনি পুরো ক্লোজ ডোর আলোচনা করছেন না, আপনি একটা উইন্ডো খোলা রাখছেন। ঠিক আছে, এই ইকোনমিক আসপেক্টে আপনি তার সাথে রিলেশনটা আবার ডেভেলপ করতে পারেন। অর্থাৎ আপনি কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে দিচ্ছেন না, কোনো জায়গায় দাঁড়িয়ে দিচ্ছেন না। অর্থনৈতিক সম্পর্ক এই জায়গাটা তো অবশ্যই প্রয়োজন। তাদের বিষয়টা তো এইভাবে হওয়া উচিত যে কূটনৈতিক সম্পর্কের রাজনৈতিক বিষয়গুলো থাকার সাথে সাথে বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশ যেসব সুবিধা হয়তো ভারত থেকে পাচ্ছে না, বা ভারত যেসব সুবিধা বাংলাদেশ থেকে, সেই জায়গাটা তো নেগোসিয়েশন আরো বাড়ানো উচিত। কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। জি, সেই জায়গাটা হচ্ছে না। আমরা রাজনৈতিক বক্তব্য যতটা দিচ্ছি, ভারতকে স্বাধীন করে ফেলবো, সেভেন সিস্টারকে নিয়ে আসবো, এই করব, কিন্তু ভাই যেটি বললেন
এই যে ফেনী নোয়াখালীর বন্যার পরে আপনি এই ইস্যুটা নিয়ে আমরা কি আর কথা বলেছি? যে বন্যাটা হয়েছিল তখন কিন্তু আমরা প্রচুর কথা বলেছি এই ইস্যু নিয়ে। তারপরে কি পানি ইস্যুতে কি কোন রকমের কোন নেগোসিয়েশন বা আলোচনার আসলে নানান ধরনের ইস্যু এক এক দিন এক এক। তার মানে হলো যে আপনি এরকমের একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি সমস্ত বিষয়ে রিঅ্যাক্টিভ হবেন, এটি হতে পারে না। কোন জায়গায় আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। এই যে গত বছর যে বন্যাটা হয়েছে ফেনী, ওই অঞ্চলে 100 বছর 200 বছরের এই রকমের বন্যা হয়নি। সুতরাং এই বন্যার রিস্কটা কি আপনার নেই? অবশ্যই আছে। সুতরাং আপনি আবার যখন হাঁটু পর্যন্ত উঠবে তখন কি তার সঙ্গে আলোচনা করবেন না? এই কারণে আপনাকে উইন্ডোগুলো খোলা রাখতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে এটি আমার কাছে মনে হয় যে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করছে। সরকার কতটা প্রোঅ্যাক্টিভ, মানুষ বিচারটা চায়, কিন্তু সরকার সেখানে কি ভূমিকাটা রাখছে। তবে আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার কোনো জায়গায় মানে 2 পা সামনে দিচ্ছে, 1 পা পিছিয়ে আসছে এবং সে অনেকগুলো ঘটনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু এটার কি কারণ হতে পারে? মানে সরকার এখানে তো আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, বিচার আওতায় আনতে হবে, এই প্রশ্ন তো আসলে দ্বিমত করার বা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকার তো কোনো সুযোগই নেই। তাহলে কেন সরকার এই 1 পা পেছাচ্ছে বা 2 পা পেছাচ্ছে, 1 পা সামনে দিয়ে দিচ্ছে? এই প্রশ্ন নিয়ে আমি আসবো বিরতির পর। আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, RICL টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। RICL টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার শেষ ভাগে আছি। আমরা আলোচনা করছিলাম শেখ হাসিনার বক্তব্য এবং ভারতের অবস্থান। যেটি সবশেষ প্রশ্ন ছিল যে শেখ হাসিনাকে আসলে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের যে আন্তরিকতার কিছুটা অভাব আছে বা ইচ্ছার ক্ষেত্রে দোদুল্যমান একটা অবস্থানে আছে, যেটি শরীফ ভাই বলছিলেন বিরতির আগে। অদূত ভূঁইয়া, আপনিও কি মনে করেন যে সরকার আসলে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যতটা প্রোঅ্যাক্টিভলি নেওয়া দরকার, সেই জায়গাটাতে খুব একটা অ্যাক্টিভলি ভূমিকা দেখছি না, এবং যদি না থাকে সেটার পেছনে কি কারণ থাকতে পারে? এটা আমার দৃষ্টিতে সরকারের আগ্রহ আছে, তবে সরকার হয়তো তাকে গুছিয়ে নেওয়ার আগে খুব হার্ড লাইনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথাটা বলছে না। তবে সরকারের খুব দ্রুত হার্ড লাইনে বলা উচিত যে শেখ হাসিনাকে ফেরত দাও। এই জায়গায় সরকারের একটা দুর্বলতা ফুটে উঠছে জনগণের কাছে, আমাদের কাছে। আমি আশা করি সরকার সহসাই চাইবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইবে। আরেকটা প্রশ্ন ছিল আপনার, এই যে মানে সেক্ষেত্রে যে সরকার যদি না চায় সেটার পেছনে আসলে কি কারণ থাকতে পারে সেটাই জিজ্ঞেস করেছি। সরকার যদি না চায় তাহলে সেখানে 2টা জিনিস থাকতে পারে। সরকার যদি ভাবে যে আমরা লং টাইম পাওয়ারে থাকতে চাই, তাহলে সরকার হয়তো চাইবে যে আমি ইন্ডিয়াকে ঘাটাবো না, আনস্টেবল হব না, আমি লং টাইম পাওয়ারে থাকার জন্য ইন্ডিয়াকেও আমি একটু ব্যালেন্সে রাখবো। সেক্ষেত্রে হয়তো উনি স্লো আগাতে পারে, গভর্নমেন্ট স্লো আগাতে পারে। তো আমরা তো বিশ্বাস করি, গত কয়েকদিন আগে পরিকল্পনা অ্যাডভাইজার বলছে এই আগামী বছর আমরা নতুন সরকার দেখব। তো সেই হিসেবে আমরা বিশ্বাস করি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার সহসাই নির্বাচন দিবেন এবং দেশে একটা নতুন সরকার আসবে এবং ওই সরকারই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। হয়তো এই সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট দেখে হয়তো ওভাবে বলছে না, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যেভাবে বুক ফুলিয়ে সাহস করে বলবে যে আমার দেশের খুনিকে অপরাধীকে ফেরত দাও, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বলাটা একটু কঠিন, কারণ তাদের মাঠের ভিত্তি খুব দুর্বল, মাঠে কোনো ভিত্তি নেই। তার মানে কি এটা এভাবে ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন শেখ হাসিনা ফিরছে না, বা শেখ হাসিনার বিচার কাজ হয়তো শুরু করা যাবে কিন্তু মানে ফেরানো সম্ভব হচ্ছে না? ফেরার ব্যাপারে একটু সন্দিহান আছে, মানে 50-50। জি, ঠিক আছে। বিচার কাজ তো চলতেই পারে। শরীফুজ্জামান শরীফ, আপনি ভাই যেটি বলছিলেন যে আপনি কি একই মনে করেন যে এই সরকারের কি অন্য কোনো এজেন্ডা থাকতে পারে? আমার অবজারভেশন হচ্ছে 2 রকমের, এবং আমি প্রকাশ্যে মিডিয়াতে বলি। সরকারের মধ্যে একটা অংশ তারা কতগুলো রুটিন ওয়ার্ক করতে চান এবং তাদের স্ব মিনিস্ট্রি থেকে কতগুলো ভালো কাজ উপহার দিতে চান, সেই চেষ্টাটা আছে। আর আরেকটা অংশ তাদের ভেতরে একটা হিডেন পলিটিক্স আছে, যে পলিটিক্সটার সঙ্গে আমাদের এই যে গণ অভ্যুত্থানের অনেকগুলো জায়গার সাথে মেলে না। এখানে একটা কিংস পার্টি গড়ে তোলার একটা প্রচেষ্টা আছে, এখানে একটা বিকল্প রাজনীতি গড়ে তোলার একটা প্রচেষ্টা আছে। এটি
মানে পলিটিক্সের জায়গা থেকে ডিসঅনেস্টি আমি সেটি বলবো না, তবে আপনার পরিষ্কার করা দরকার যে আপনি কি করতে চান। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের উপদেষ্টারা, আমাদের শেখ হাসিনার সাথে কারোরই কিন্তু সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না। আমাদের বিরোধের জায়গাটা ছিল তিনি আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। আমরা যখনই ভোটাধিকারের প্রসঙ্গটা আসে, উপদেষ্টারা যখনই বলেন তার পরের দিনই একটা প্রেস কনফারেন্স দেখি, তাৎক্ষণিকভাবে বলা হয় যে এটি তার পার্সোনাল বক্তব্য, এটি সরকারের বক্তব্য না। এবং নির্বাচন সংক্রান্ত বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা, নো, নির্বাচন সংক্রান্ত বক্তব্য দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এবং উপদেষ্টারা অন্য যে কথাই বলুক না কেন, কোনোটাই তার ব্যক্তিগত কথা না। যখনই নির্বাচনের বিষয়টা আসে তারা সাথে সাথে বলছেন এটা তার পার্সোনাল বক্তব্য। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে নির্বাচনের ব্যাপারে সম্ভবত একটা অনীহা আছে, নির্বাচনের ব্যাপারে সম্ভবত কারো কারো একটু মানে ধীরে চলা এবং একটু বেশি দিন থাকার একটা হিডেন আকাঙ্ক্ষা আছে, এবং এর ভেতর থেকে অন্য কতগুলো এজেন্ডা ইম্পোজ করার একটা পরিকল্পনা আছে। জি, এই প্রসঙ্গে খুবই ইন্টারেস্টিং যে এই জায়গাটাতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। মানে এইটি কি এই যে নির্বাচন চাওয়ার কারণে, এবং এটির বিরুদ্ধে আমরা দেখছি যে তথ্য উপদেষ্টার আবার এই বক্তব্যকে বলছেন রাজনীতি বিরোধী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি একটু ওয়াদুদ ভাইয়ের কাছে জানতে চাই, আপনার কাছে আসবো। শরীফ ভাই, আপনি একটু যদি এইটি ব্যাখ্যা করেন যে এটি আসলে কেন বলছেন? এটা তারা তাদের একক কৃতিত্ব নেওয়ার জন্য বলছে। মানে আপনারা কি আসলেই তারা ভাবে সহযোগিতা করছেন বা ব্যর্থ প্রমাণ না, এটা বলার অর্থ হলো তারা ভাবে শেখ হাসিনাকে তারা 16 দিনে বিদায় করে দিয়েছে। 16 বছর যারা রক্ত দিয়েছে, খুন হয়েছে, জেল কেটেছে, গুম হয়েছে, আলীর মতো মানুষগুলোর আজও নাই, এইটুকুর বিনিময়ে কিন্তু আজ জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। একটা বিপ্লব বা একটা গণ আন্দোলন একদিনে হয় না, এটার ফাউন্ডেশন কিন্তু 16 বছর ধরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো করে এসছে। আর রাজনৈতিক দলগুলোকে ক্রেডিট দিতে চায় না বলেই, এককভাবে তারা হাসিনার পতনের ক্রেডিট নিতে চায় বলেই এই আসিফ নজরুল সাহেবদের শিষ্য টিষ্যরা এসব বলে আর কি। কারণ তাদের একটা দুরাশা স্বপ্ন আছে, লং টাইম পাওয়ারে থাকারও একটা স্বপ্ন আছে। সেটা আমার ভাই এক দৃষ্টিকোণ থেকে বলেছে, আমি কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে বলছি। একটা নতুন কোনো পার্টি যদি গঠিত হয়, সেই পার্টি হয়তো আগামী আফটার 10 ইয়ার্স এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। আর সেখানে হয়তো আমাদের এইসব অধ্যাপক টাইপের সাহেবরা যারা এখন বসে আছে বিভিন্ন ক্ষমতায়, বহুরূপ, মুখে বলছে এক কথা, পেছনে বলছে আরেক কথা, বিচিত্রা লেখে রাজাগার আর বাইরে এসে বলে যে রাজাগার না। এই ভদ্রলোকদের একটা স্বপ্ন আছে, ওই যে উনি বললো যে সরকারের ভিতরে একটা অংশ ওরাই স্বপ্ন দেখছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসবে। এটা আমাদের কাছে মনে হয়, সেই জন্যই তারা রাজনৈতিক দলগুলোকে ডিসক্রেডিট মানে ক্রেডিট দিতে চায় না। নাহলে একবারও কিন্তু একটা উপদেষ্টাও বলে নাই যে এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে এদেশের ছাত্র জনতার পাশাপাশি পেশাজীবী, সাংবাদিক এবং রাজনৈতিক দলগুলোর অবদান আছে, ধন্যবাদ জানাই, এটা বলে না। শুধু আমরা শেষ করতে হবে একেবারে এই জায়গায় গিয়ে নাহিদ সাহেব ওইটাই বলেছে। যে প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ আপনার কাছ থেকে জানতে চাই, এই প্রসঙ্গে এই বক্তব্যে মানে রাজনৈতিক দলগুলো আসলে কি সরকারকে ব্যর্থ প্রমাণ করেছে? এই জায়গাটায় একটা প্রবণতা আমি দেখছি আগে থেকে, এই যে তরুণ ছাত্র নেতাদের যখনই কথা বলে চোয়াল শক্ত করে কথা বলেন এবং তারা রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করার চেষ্টা করেন। আপনার এই ভবনটি একটা দুটো ইটের উপর আস্তে আস্তে করে গড়ে উঠেছে, এবং রাজনৈতিক দলগুলো এই সরকারকে যতটুকু সহযোগিতা করছে বাংলাদেশের ইতিহাসে কখনো এতটা সহযোগিতা করেনি। এই বক্তব্যটা দেওয়া এটি অগ্রহণযোগ্য। আজকে বিএনপির মহাসচিব যেটি বলেছেন খুবই যথার্থ, এবং বাংলাদেশের প্রচলিত যে রাজনীতিবিদ যারা সরকারকে সহযোগিতা করলো, 15 বছর লড়াই করলো, এবং আপনি দেখবেন যে 90 সালের যে আন্দোলন এরশাদের পতন হলো সেটি শুরু হয়েছিল 83 মধ্য ফেব্রুয়ারি থেকে। 90 সালে যে ছাত্রনেতারা বিজয় অর্জন করেছিল তারা কেউ কিন্তু 83 যে শুরুটা হলো সেটিকে অস্বীকার করেনি, কিন্তু এদের মধ্যে একটা প্রবণতা আছে পেছনের সব কিছুকে অস্বীকার করা। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এই ধরনের একটা আন্দোলন কখনো সফল হতো না। আমরা এখনো মনে করি যে বাংলাদেশের রাজনীতির বাইরে, এই দলগুলোর বাইরে আপনি যে ধরনের একটা আলাদা একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে চাচ্ছেন, হ্যাঁ সেই অধিকার আপনার আছে,
কিন্তু যে সহযোগিতাটা করছে রাজনৈতিক দলগুলো, আপনি কি কোথাও এই বাংলাদেশের ইতিহাস দেখেছেন ডান বাম উত্তর দক্ষিণ সবাই গিয়ে একসাথে দাঁড়িয়েছে? দেখেছেন কখনো? না। সুতরাং এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো রাজনীতিবিদদেরকে খাটো করা, এবং এর পেছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে। জি, আমরা নিশ্চয়ই আশা করব এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে, শরীফুজ্জামান শরীফ এবং ওয়াদুদ ভূঁইয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ ছিলেন RICL TM এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন। শুভরাত্রি।